গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটি উপন্যাস শ্যামলী। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। অফিস বেরোনোর আগে একবার মায়ের ঘরে এলো শ্যামলী। অভ্যেস মতোই কাঁধে পেল্লায় ভারী ব্যাগ। দেখল বিছানায় পা ছড়িয়ে বসে আছেন সুপ্রভা। সামনে খোলা খবরের কাগজ, তার উপরে কাঁড়ি খানিক সুপুরি। কটর কটর সুপুরি কাটা চলছে জাতি দিয়ে। শ্যামলীর ভুরু কুঁচকে গেল। আজকাল আর কোনো কিছুতে সে ভুরু স্বাভাবিক রাখতে পারে না, অজান্তেই কেন যেন ভাঁজ পড়ে যায়। আজকের দিনটা একটু অন্যরকম, তাতেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটল না। রসকসহীন গলায় শ্যামলী জিজ্ঞেস করল, সকাল সকাল অকাজ নিয়ে বসে গেলে যে? সুপ্রভার তোবড়ানো গালে অনাবিল হাসি। মেয়েটা সুপুরি খেতে বড় ভালোবাসে, আগের বার এসে চেয়ে চেয়ে খেয়েছিল। ভাবছি রেবাকে দিয়ে মৌরিও ভাজিয়ে রাখব। আহা, কি সুখাদ্য! নিজের তো পেট গেছেই, এবার নাতনিরও 12টা বাজাও। একটু মৌরি সুপুরিতে কি হয় বলতে লজ্জা করে না? গল ব্লাডারে তোমার অত বড় একটা অপারেশন হলো, তোর সপ্তাহতেই বাড়াবাড়ি। স্টোন বুঝি সুপুরি থেকে হয়েছিল? তাছাড়া অপারেশন তো হয়েছে 6 বছর আগে। যা খুশি করো, এবার পেটের যন্ত্রণায় কোকালে হাসপাতালে ফেলে দিয়ে আসব। বলতে বলতে শ্যামলীর চোখ বিছানার কোণে। কোনো শিক্ষাই তো হয়নি। সাত সকালে বসে জর্দাও গিলছ? খাও খাও, খেয়ে মরো। চটপট জর্দার কৌটোখানা বালিশের তলায় চালান করলেন সুপ্রভা। অপ্রস্তুত মুখে বললেন, অত দাঁত খিচুচ্ছিস কেন? মেয়েটা কতদিন পরে আসছে, কোথায় সারাদিন হাসি খুশি থাকবি তা নয়। শ্যামলী থমকে গেল। সত্যি, এবার প্রায় 13 মাস পর মা দিদিমার কাছে আসছে ঝুমুর। গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাত্র 1 রাত্রির জন্য মুখ দেখিয়ে চলে গিয়েছিল। এবার তেমনটা নয়, ঝুমুর থাকবে হপ্তাখানেক। সুপ্রভা ভুল বলেননি। শ্যামলীর তো আজ আহ্লাদে ডগমগই থাকা উচিত, কিন্তু তেমন একটা অনুভূতি কেন যে শ্যামলীর প্রাণে জাগছে না। কাল থেকে কতবার স্মৃতিপটে উঁকি দিয়ে গেছে ঝুমুর, কিন্তু সেভাবে প্রফুল্ল হওয়ার মতো কোনো কারণ কিছুতেই খুঁজে পায়নি শ্যামলী। বরং পুরনো ক্ষতগুলোই যেন প্রকট হয়ে উঠছিল। তবে সময়ের একটা পলি পড়েছে তো, যন্ত্রণার ততটা নেই। পুরনো অন্ধকার দিনগুলো যেন এখন অনেকটাই নিষ্প্রাণ, ম্যাড়ম্যাড়ে লাগে। সুপ্রভাব পিটপিট তাকাচ্ছেন, বুঝি মেয়ের ক্ষণিক অন্যমনস্কতা লক্ষ্য করছেন। নরম গলায় বললেন, আজ তো অফিসে না গেলেই পারতিস খুকু। ফের শ্যামলীর ভুরুতে ভাঙচুর। কেন? এসেই তোকে দেখতে পেলে মেয়ে খুশি হতো। সত্যি কি তাই? শ্যামলীর বিশ্বাস হয় না। সামান্য আলগাভাবে বলল, মেয়ে আমাকে দেখতে আসছে না মা, সে আসছে নিজের কাজে। কটা দিন অতিথি হয়ে থাকবে, যত্ন আত্তি করব। সারাক্ষণ মুখের কাছে বসে না থাকলেও চলবে। ও কি ভাষা খুকু! কাছে থাকুক দূরে থাকুক, নিজের পেটেরই তো মেয়ে। মা হয়ে কি তার উপর অভিমান করা সাজে? শুধু মা হয়ে কেন, বউ, দিদি, মেয়ে, বোন, কেউ হয়ে কি কারোর উপর তার অভিমান করার শোভা পায়? তেতো মেজাজে কথাগুলো ভাবল শ্যামলী। হালকা বিষণ্ণতাও যেন চারিয়ে গেল বুকে। এই যে মাকে নিয়ে গত 4 বছরে 7 হাড়ের ডাক্তারের কাছে চরকি খেল শ্যামলী, কোনো ডাক্তারেরই বারণ শোনে না মা। সময় মতো ওষুধ খায় না, হট ওয়াটার ব্যাগ নেয় না, যেটুকুনি সামান্য ব্যায়াম করার কথা বলে ডাক্তার, ভুলেও তা করে না। অর্থাৎ শুধু শুধুই জলের মতো শ্যামলীর পয়সা খরচা হয়ে চলেছে। এসব নিয়ে একটা কথা বলো,
অমনি মার চোখ ছলছল হয়ে যাবে, নয়তো উল্টো মেজাজ। অন্যের মর্জি সামলে চলা যার নিয়তি, অভিমান শব্দটা তার অভিধানে থাকবে কেন? মার গল ব্লাডার অপারেশনের সময়ে দুষ্প্রাপ্য বি নেগেটিভ রক্ত দরকার। একা ব্লাড ব্যাঙ্কে ছুটাছুটি করেছে শ্যামলী। অমন সময়ে ভাই দাদা কেউ পাশে নেই। তার জন্যই বা কতটুকু অভিমান দেখাতে পেরেছে। আর ঝুমুরের উপর তো শ্যামলীর কিছুই সাজে না। সে তো সবচেয়ে বড় শত্রু, পেটের মেয়ে। শ্যামলী বড় করে একটা শ্বাস টানল, বাঁকা সুরে বলল, সে তো বটেই। যাকগে, কাজের কথাগুলো শুনে রাখো। রেবাকে ময়দা মেখে রাখতে বলে দিয়েছি, ঝুমুর এলে যেন লুচি ভেজে দেয়। ও নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখব। দেখো দয়া করে, মেয়ের কাছে আমায় ছোট করো না। মেয়ে যেন না ভাবে। আহ খুকু, দুপুরে টিভির লোকটা আসতে পারে, কি গন্ডগোল করছে বুঝিয়ে বলো। বলবো। শুধু তুমি নিজে যে চ্যানেলগুলো দেখো সেগুলোর কথা বলো না, সবকটা চ্যানেলই চেক করতে বলবে। বড্ড বেশি ঝিরিঝিরি আসছে, পরে যেন না শুনি বলতে ভুলে গেছি। আমার মনে থাকবে, অত আর তোকে বলতে হবে না। সুপ্রভার মুখ কিঞ্চিত ভার। শ্যামলী অপাঙ্গে দেখে নিল মাকে, বলল, সাথে কি বলি, কাজের কথা একটাও কি ঠিক ঠিক মনে থাকে তোমার? তা তো বটেই। সুপ্রভা আর একটু গোমরা হয়েছেন। তোমার সংসার তো সারাদিন ভূতে সামলায়। ভূত নয়, পেতনি। শ্যামলী এতক্ষণ পর হেসে ফেলল, কাছে এগিয়ে আলগা করে গাল টিপে দিল মার। চটো কেন? সুপ্রভা মুখ ঘুরিয়ে নিলেন। তুই আজকাল যেন কেমন ধারার হয়ে গেছিস খুকু, কাউকে বিশ্বাস করতে পারিস না। বিশ্বাস করার মতো কপাল কোথায় করতে পারলাম মা? শ্যামলী অকারণে জোরে হেসে উঠল। যাকগে, শোনো, তোমার নতুন ওষুধটা কিন্তু আজ থেকে শুরু হবে। দুপুরে খেয়ে উঠে মনে করে খেয়ে নেবে, সঙ্গে একটা অ্যান্টাসিড। ওষুধ খেয়ে আর কিছু হবে না। সুপ্রভা এখনও ঠান্ডা হননি। আমার এই হাঁটুর ব্যথা চিতায় উঠলে তবে যাবে। এক্ষুনি তো চিতায় উঠছ না, খাও কদিন, এবার রেজাল্ট না পেলে। বাকি কথাটুকু গিলে নিল শ্যামলী। সুপ্রভা অস্টিও আর্থ্রাইটিসের রোগী। ডাক্তার বলছে হাঁটুর ফ্লুইড শুকিয়ে গেছে, কাটা ছেঁড়া ছাড়া উপায় নেই। ওষুধ, ফিজিওথেরাপি সবে সাময়িক ঠেকানো মাত্র। অপারেশনের নামে এখন সুপ্রভার হৃদকম্প হয়। শ্যামলী প্রসঙ্গটা বদলে ফেলল, গলা নামিয়ে বলল, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, ঝুমুরকে বলো। রেবা রান্নাঘরে মশলা বাটছে। অফিসের দিন সকালে শ্যামলীর আহারের উপকরণ অতি সামান্য, ভাত, ডাল, মাছ ভাজা, ব্যাস। এবারে শুরু হবে বিস্তৃত রান্নাবান্না। শুক্তো, মাছের ঝোল, কাটা চচ্চড়ি, আমের টক। ঝুমুরের জন্য মুরগি এনে রেখেছে শ্যামলী, সেটাও হবে এখন ধীরে সুস্থে। ঝুমুর কি মাছ তেমন পছন্দ করবে? আজকালকার ছেলেমেয়েরা তো মুরগি টুরগি বেশি ভালোবাসে। চটি পড়তে পড়তে শ্যামলী গলা ওঠাল, রেবা, এই রেবা, মুরগিতে বেশি ঝাল দিস না কিন্তু। মধ্যবয়সী রেবার তুরন্ত জবাব, 4টে মাত্র শুকনো লঙ্কা দিয়েছি, বলো তো আরও কমিয়ে নেই। না, ওইটুকু থাক। আজ কিন্তু তাড়াতাড়ি পালাস না, বিকেল অবধি থাকিস। কেন বারবার এক কথা বলো গো দিদি? আমি তো বলিসি আজ 5টা অবধি থাকব। আমি কি জানি না আজ তোমার মেয়ে আসবে? তোমার মা বুড়ি বেশি নড়াচড়া করতে পারে না। খুবই বিশ্বাস্য ঢঙে রেবা কথাগুলো বলছে বটে, তবু শ্যামলীর তেমন প্রতীতি জন্মালো না। রেবা ইদানিং বড্ড নিজের মর্জি মতো কাজ করছে। হয়তো কাল এসে বলবে, কি করব, বরের পায়খানা হচ্ছিল, ছেলে ডাকতে এসেছিল। অবিশ্বাস বুকে নিয়ে শ্যামলী বেরিয়ে পড়ল বাড়ি থেকে। কসবার এদিকটায় ইদানিং নতুন একটা জনবসতি গড়ে উঠেছে।
চারদিকে অজস্র ফ্ল্যাট, কোনোটারই বয়স 10-15 বছরের বেশি নয়। সামনেই চওড়া বাইপাস কানেক্টর, গাড়ি ঘোড়াও চলছে প্রচুর। এককালের ফাঁকা ফাঁকা আধা গ্রাম্য অঞ্চলটা এখন দারুণ জমজমাট। স্ট্যান্ড থেকে মিনি বাসে উঠল শ্যামলী। বসার জায়গাও পেয়েছে ড্রাইভারের পাশের সিটে। সবে 9:45। এর মধ্যেই জ্যৈষ্ঠের সূর্য যেন গনগনে আগুন, ঝাঁঝালো রোদে পুড়তে শুরু করেছে পৃথিবী। বাতাস রীতিমতো তপ্ত, গা ঝলসানো। শ্যামলের সদ্য স্নান করা শরীরে উত্তাপটা বিশ্রীভাবে ছড়িয়ে পড়ছিল। ব্যাগে কাগজে সুগন্ধি ন্যাপকিন রাখাই থাকে। বার করে বুলিয়ে নিল ঘাড়ে, মুখে, গলায়। পয়সার ছোট্ট ব্যাগটাও বার করে রাখল হাতে। সোজা অফিসে যাবে নাকি ইলেকট্রিক অফিসে নামবে একবার? আজ অবশ্য বিল জমা দেওয়ার লাস্ট ডেট নয়, কাল পরশুও দেওয়া যায়। লাইন খুব বেশি থাকলে নয় বাক্সে চেক ফেলে দেবে। চেক নয়, ক্যাশ। চেক হয়তো হারিয়ে যেতেও পারে, কিংবা পে করা বিল হয়তো আর পোস্টে ফিরে আসবে না। কাউকে বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস নেই। মাসিমা, টিকিট। শ্যামলী ঘুরে তাকাল। খয়াটে উদ্ধত চেহারার ছোকরা কন্ডাক্টর। এই লাইনের অনেক কন্ডাক্টরই তার চেনা, একে আজ নতুন দেখছে। ছোকরা তাকে মাসিমা বলে ডাকল কেন? মাত্র 38 বছর বয়সে কি সে যথেষ্ট বুড়ি বুড়ি হয়ে গেছে, নাকি ওটা ছোকরার লবস? অপ্রসন্ন মুখে একটা 20 টাকা নোট বাড়িয়ে দিল শ্যামলী। গোমরা গলায় বলল, মৌলালি। খুচরো দিন মাসিমা। নেই। ছোকরা যেন বিশ্বাস হল না। টিকিটটা বাড়িয়ে দিয়ে আপন মনে গজগজ করছে। শ্যামলী বলল, কি হলো আমার চেঞ্জটা? সবাই 10 টাকা 20 টাকা দিলে খুচরো দেব কোত্থেকে? দিচ্ছি, হলে পরে দিচ্ছি। শ্যামলীর চোখ ছোট হলো। মেরে দেবে না তো টাকাটা? নামার সময় যদি বলে, আপনাকে দিয়ে দিয়েছিলাম তো। সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে তাড়া দিতে হবে ছেলেটাকে। কার মনে কি আছে ঠিক কি? ইন্দ্রিয় প্রখর রেখে জানলার বাইরে চোখ মেলল শ্যামলী। পথ সরে যাচ্ছে পেছনে। টুকরো চিন্তা জড়ো হচ্ছে মাথায়, অজান্তেই। ঝুমুর কলকাতায় পরীক্ষা দিতে আসছে, ভালো কথা। কিন্তু মার বাড়িতে উঠতে যাওয়ার ইচ্ছেটা কেন হলো ঝুমুরের? নিজের ইচ্ছে নাকি অন্য কারুর? কলকাতায় তো হিমাংশুর আত্মীয়স্বজন কম নেই। ঝুমুরের কাকাই তো রয়েছে বেহালায়, ইয়া গাবদা ফ্ল্যাট হাঁকিয়ে। ভাইয়ের সঙ্গে হিমাংশুর কি সম্পর্ক খারাপ এখন? হতেও পারে। হিমাংশুই বা মেয়েকে তার কাছে থাকতে অ্যালাউ করছে কেন? হঠাৎ উদার হয়ে গেল? ব্যাপারটা বেশ সন্দেহজনক। নিশ্চয়ই পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ঝুমুরের দিদা নাতনির জন্য হেদিয়ে মরে। গত বছর ঝুমুর যখন এলো, কতবার করে মা হিমাংশুকে অনুরোধ করেছিল কটা দিন অন্তত বাড়িতে ঝুমুর থেকে যাক। হিমাংশু প্রাক্তন শাশুড়িকে আমলই দেয়নি। কাঠখোট্টা জবাব। ও পিসিমশাইয়ের সঙ্গে কেদারবদ্রী বেড়াতে যাবে, অনেকদিন ধরে প্রোগ্রাম ঠিক করা আছে। তা সেই পিসির বাড়িতে বা এবার ঝুমুর থাকছে না কেন? ঝুমুর কি মার কাছে থাকবে বলে আল্লাহ দিত? কাল ফোনে গলা শুনে তো তেমন কিছু মনে হলো না। বেশ কেজো সুরে তো কথা বলছিল ঝুমুর, যেমনটা সে বলে শ্যামলীর সঙ্গে। কেমন আছো দিদা? আমি কাল কলকাতা যাচ্ছি, দুপুরবেলা। তোমার ওখানে থাকবো 6-7 দিন। নিছকে তথ্য পরিবেশন করার ভঙ্গি। আবেগের ছিটে ফোঁটাও ছিল না। কি করে থাকবে? হিমাংশু যা বিষ ঢালে মেয়ের কানে। তোর মা স্বার্থপর, তোর মা জেদি, তোর মা অহংকারী, তোর মা মুখোড়া। দেখেছিস তো তোকে ছাড়াও তোর মা কেমন দিব্যি জীবন কাটিয়ে দিচ্ছে। তোর উপর কোনো দিনই কোনো টান ছিল না তোর মার। বলে এসবই বলে।
ছোট থেকেই মেয়ের কানের কাছে এসব বাক্যই আউড়ে গেছে হিমাংশু। মেয়েকে এভাবে ভাবতে শিখিয়েছে, নইলে পেটের মেয়ে এমন পর হয়ে যায়। শ্যামলী ক্ষিপ্ত স্বরে কন্ডাক্টরকে ডাকল, এই আমার চেঞ্জ। নিজের চেয়ারে বসে সবে ব্যাগ টেবিলে রেখেছে। পর্দা দুলে উঠল। আসতে পারি ম্যাডাম? শ্যামলী টেটটা চোখে তাকালো। আসুন। ভেতরে ঢুকল লোকটা। বছর ৪৫ বয়স, হাতে ব্রিফকেস, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঘিয়ে রং সাফারি স্যুট। ব্রিফকেস শুদ্ধই হাত কপালে তুলল। নমস্কার ম্যাডাম, আমি সরকার এন্টারপ্রাইজ থেকে আসছি, জিতেন সরকার। শ্যামলী চেয়ারে হেলান দিল, হাত কাঠের হাতলে। রীতিমতো কর্তৃত্বব্যঞ্জক ভঙ্গি। চোখ টেটচে রেখেই লোকটাকে জরিপ করতে করতে বলল, রোজ রোজ নিজের নাম ঠিকানা ঘোষণা করেন কেন? আমি তো আপনাকে চিনি না। মানে আপনি কাজের মানুষ। তো রোজ কত লোক আসে আপনার কাছে, হয়তো আপনার মনে থাকবে না। ব্যঙ্গ করছে নাকি? তোতলা হয়ে যাওয়াটা কি অভিনয়? জিতেন সরকার সত্যি তাকে ভয় পায় কি? নাকি ভাবছে মেয়ে অফিসারদের সামনে মুখে একটা সন্ত্রস্ত ভাব ফুটিয়ে রাখতে পারলে মহিলাটির চরিতার্থ হবে এবং সে বিগলিত হয়ে পড়বে, আর সেই সুযোগে কাজ হাসিল করে নেবে সরকার এন্টারপ্রাইজ? শ্যামলের স্বর রুক্ষ হল। ভ্যান ভ্যান ছাড়ুন, কাজের কথা বলুন। হ্যাঁ বলি, বসব? দাঁড়িয়ে থাকতে তো বলিনি। লোকটা সামান্য ইতস্তত করে বসিয়ে পড়ল। ব্রিফকেস খুলে একখানা কাগজ বের করে হাসি হাসি মুখে বলল, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছি, সেই 10টা থেকে। ফিত্তি জ্বালানো কথাবার্তা। শ্যামলী প্রায় খেকে উঠল। কেন এসেছেন অত তাড়াতাড়ি? সরকারি অফিস কখন খোলে জানেন না? না, ভাবলাম যদি আপনি তাড়াতাড়ি এসে পড়েন। আপনাদের তো বাইরেও ডিউটি থাকে, অনেক সময় তো এসেই বেরিয়ে যান। এদিকে আমার ব্যাপারটা খুব আর্জেন্ট। কি আর্জেন্ট? কিসের আর্জেন্ট? জিতেন কথা না বলে একটা কাগজ বাড়িয়ে দিল। শ্যামলী নিল না হাতে, জিজ্ঞেস করল, কি ওটা? গভর্নমেন্ট অর্ডার ম্যাডাম, আমরা যে লাইসেন্সের দরখাস্তটা করেছিলাম সে সম্পর্কে। ও, কি আছে ওতে? ওই আমাদের ফ্যাক্টরি ইন্সপেকশন করে আসার ব্যাপারটা। জিতেন বিনয়ের অবতার হয়ে গেল। এখন আপনি যদি দয়া করে আজকালের মধ্যে একটা সময় দেন। শ্যামলী সামান্য থতমত খেয়ে গেল। মাস দুয়েক ধরে অফিসে হাঁটাহাঁটি করছে জিতেন সরকার। নতুন লাইসেন্সের জন্য একটা আবেদন করেছিল শ্যামলীরই কাছে। সরকারি নিয়ম অনুযায়ী শ্যামলীর একবার জিতেন সরকারি কারখানা পরিদর্শন করে আসার কথা। তার রিপোর্টের ভিত্তিতেই মঞ্জুর হবে সরকার এন্টারপ্রাইজের আবেদন। যাব করে যাওয়া হয়নি শ্যামলীর। জিতেন সরকারকে তার তেমন পছন্দও নয়। জিতেনের দাদা হরেন সরকার এই ডিপার্টমেন্টের অনেক পুরনো কন্ট্রাক্টর। শ্যামলীকে সে মোটামুটি মান্যগণ্যও করে। এই জিতেন দাদার ছায়াতেই ছিল এতকাল। সম্প্রতি পৃথক ব্যবসা গড়েছে। ভাইয়ের সম্পর্কে হরেনের ঝুড়ি ঝুড়ি অভিযোগ। টাকা চুরি, ব্যবসা সর্বনাশ করে দেওয়া, মার্কেটে হরেনের বদনাম ছড়ানো। এসব নিয়ে মাথা ঘামানো অবশ্য শ্যামলীর একতারে পড়ে না। তবু জেনে শুনে এমন একটা অসৎ লোককে এক কথায় ব্যবসার লাইসেন্সই বা সে পায়ে দেবে কেন? এই অফিসে ঘুরে ঘুরে খুব নাকাল হয়েছিল জিতেন। গতদিনই আভাস দিয়েছিল সে এবার হেডকোয়ার্টারে ছুটবে, অর্থাৎ সোজা আঙুলে যখন ঘি উঠছে না বাঁকা আঙুল প্রয়োগ করবে, এবং তাই করল। শ্যামলীকার পাত্তাই দিল না। অস্বস্তিটা কাটানোর জন্য মুখে শ্লেষের হাসি ফোটালো শ্যামলী। কবে বেরোলো অর্ডার? আগে পরশু। এর মধ্যে আপনি কপি পেয়ে গেলেন? কাল আমার হাতে গুজে দিল ম্যাডাম। গুজে দিল।
নির্ঘাত মোটা টাকা ঢেলেছে হেড অফিসে। কপাল কুঁচকে শ্যামলী বলল, এমনি এমনি অর্ডার হয়ে গেল? কি বলেছেন ওখানে আমার নামে? বিশ্বাস করুন ম্যাডাম, আপনার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। জিতেন সঙ্গে সঙ্গে হাত জোড় করেছে। আমার সত্যি সত্যি তাড়া আছে, তাই ওখানে একটু প্লিড করেছিলাম। অনেক ইনভেস্টমেন্ট করে ফেলেছি ম্যাডাম। চুকলি খেয়ে সাফাই গাওয়া? শ্যামলীর গা চিড়বিড় করে উঠল। নয় নয় করে এই ডিপার্টমেন্টে তার 10 বছর চাকরি হয়ে গেল। এমন ভিজে বেড়াল সেজে থাকা মানুষ সে কম দেখেনি। মুখে সব সময় একটা গদগদ ভাব। কিন্তু মনে মনে মহিলা অফিসারদের এরা খুবই দুবলা জীব ভাবে। নানান কায়দায় চাপ সৃষ্টি করে অপ্রীতিকর অবস্থার দিকে ঠেলে দিতে চায়। আর শ্যামলীকে তো সবাই দুবলা ভাবেই, কি ঘরে কি বাইরে। তাই বুঝেই না সর্বত্র চাপ, সর্বক্ষণ চাপ। এই যে ঝুমুর আসছে আজ, এও কি চাপের সম্মুখীন হওয়া নয়? জিতেন ফের বলল, তাহলে ম্যাডাম কবে আপনার যাওয়ার সুবিধা হবে? আজ কি যেতে পারবেন? আমি কিন্তু গাড়ি এনেছি। শ্যামলী ছাড়াও আরও 2জন অফিসার বসে এই মাঝারি সাইজের ঘরখানায়, জয়ন্ত ঘোষ আর সরোজ হালদার। জয়ন্ত শ্যামলীরই সমবয়সী। সে এসেছে এই মাত্র। সরোজের টেবিল চেয়ার এখনও ফাঁকা। জয়ন্তর সামনে 2টো লোক বসে। বোধহয় পার্টি আলমারি খুলে কী সব ফাইল বার করছে জয়ন্ত। তবে তার চোখ এদিকে ঘুরছে ঘন ঘন, যেন কৌতূহলী মার্জার। এ অফিসে সকলেরই ইন্দ্রিয় অতি প্রখর, বিশেষ করে শ্রবণ ইন্দ্রিয়। জয়ন্তর কান বাঁচিয়ে শ্যামলী বলল, অর্ডার যদি হয়ে থাকে সেটা তো আমার নামে হওয়ার কথা। আমার হাতে আগে অর্ডারটা পৌঁছাক। আপনি কোত্থেকে কি করে জোগাড় করেছেন সেটা দেখে আমি কাজ করব কেন? আপনার চিঠিও এসে গেছে ম্যাডাম। জিতেন ঘাট চুলকোল। ওই যে ধারে পিয়ন রেখে গেছে। তাই তো, সত্যিই তো। একখানা বাদামি খাম পড়ে আছে বটে টেবিলের ধারে। এতক্ষণ শ্যামলীর নজরে পড়েনি কেন? এই জিতেন সরকারটি তো মহা ঘোরেল। আজ তো শয়তানের জাসু। বেটা নিজেই কুরিয়ার হয়ে হেড অফিস থেকে চিঠিখানা বয়ে আনিনি তো। অবশ্য চিঠিটা কালও অফিসে এসে থাকতে পারে। বাইরের কাজ সেরে কাল বিকেলে আর অফিসে ফেরেনি শ্যামলী। হয়তো তখনই। অফিস পিয়ন অনন্তটা বেজায় ছোকছোকে। 5-10টা টাকা পেয়ে ওই হয়তো 7 সকালে রেখে গেছে টেবিলে। শ্যামলী খামটা খুলল। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল সরকারি নির্দেশনামাটা, ইচ্ছে করে অনেকটা বেশি সময় নিয়ে। তাকে 1 সপ্তাহের মধ্যে জিতেনের নতুন কারখানা পরিদর্শন করে রিপোর্ট পাঠাতে বলেছে হেড অফিস। ইন দি ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস ট্রিট দিস লেটার অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। সরকারি ভাষার কি রংচং! পয়সা কামাবে জিতেন, আর সেবা হবে জনগণের। ছো ছো! ওই বাক্যটুকু লেখানোর জন্যই জিতেনকে কত খসাতে হয়েছে কে জানে। জিতেন অধীর চোখে তাকিয়ে অস্ফুটে বলল, তাহলে ম্যাডাম বসুন, আসছি। শ্যামলী তড়াক করে উঠে দাঁড়াল। চিঠি হাতে সোজা পাশের ঘরে অজিত শ্যানেলের টেবিলে। শব্দ করে চেয়ার টানল শ্যামলী। বসতে বসতে কাগজটা ছুঁড়ে দিয়েছে অজিতের দিকে। এটা কি হলো? ডেপুটি ডিরেক্টর অজিত শ্যানেলের বয়স বছর 55। ভালো মানুষ চেহারা, গোলগাল মুখ, সরু গোঁফ, নিখুঁত কামানো গাল। চোখের কোলে শ্বেত চিহ্ন, কোলেস্টেরলের। চা বিস্কুট খাওয়ার মতো করে ঘুষ খেতে পারে অজিত। চিঠিটা অজিত দেখলই না। শ্যামলীকে একটুখানি স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করল। তারপর মুখে একগাল হাসি। জোর চটেছ মনে হচ্ছে। আপনার আমাকে অপমান করার জন্য এরকম একটা অর্ডার করালেন? আমায় জড়াচ্ছ কেন বোনটি? জিতেন সরকার তো হেড অফিস থেকে অর্ডার বের করে এনেছে। আমি সব বুঝি। কে কোথায় কিভাবে কলকাঠি নাড়ে জানতে আমার আর বাকি নেই। ঠিক আছে বলে চেয়ার ছেড়ে উঠে পড়ল শ্যামলী।
চেম্বারে ফিরে ধপ করে চেয়ারে বসল শ্যামলী। জিতেনকে দেখছে হাসি হাসি মুখে। কাজটা তাহলে আপনি করাবেনই? জিতেন জিভ কাটল। ছি ছি, এ কি বলছেন ম্যাডাম? আমার নতুন কারখানায় আপনার পায়ের ধুলো পড়বে, এ তো আমার সৌভাগ্য। বলছেন? কাল আসুন তাহলে। আজ পারবেন না? না, কালই যাব, প্লিজ। আজ রোহন ফুড প্রোডাক্টসে প্রোগ্রাম দেওয়া আছে, একটু পরে ওরা নিতে আসবে। কাল তাহলে কখন ম্যাডাম? ফার্স্ট আওয়ারে আসুন। অনেক ধন্যবাদ। জিতেন সরকার বেরিয়ে যাওয়ার পর খানিকক্ষণ থম ধরে বসে রইল শ্যামলী। সে কি মিথ্যাচরণ করল? ফুহ, তার সঙ্গে কে কবে সরল ব্যবহার করেছে? এই কুটিল সংসারে সেই বা কেন চিরকাল বোকা হয়ে থাকবে? ন্যায় অন্যায় বলে দুনিয়ায় কিচ্ছু নেই। ঘোড়া ডিঙে ঘাস খেতে গেলে জিতেনকে ঘোড়ার চাট খেতেই হবে। মরবেটা এখন 7 দিন ঘুরে ঘুরে জুতোর শুকতলা খুইয়ে ফেল। শ্যামলের জ্বালাটা যেন জুড়ল কিছুটা। উঠে ঘটাং করে আলমারি খুলল, ফাইল বার করল একতাড়া। অনেকগুলো ফ্যাক্টরি পরিদর্শন করেছে এ মাসে, একটারও রিপোর্ট পাঠানো হয়নি। আগামী 7 দিন সে আসবে না। এখন বসে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা দরকার, নইলে কথা উঠবে। সামনের টেবিলে সরোজ হালদার এখনও আসেনি। সরোজবাবুর রিপোর্ট রিটার্ন মাসের পর মাস বাকি পড়ে থাকে, কিন্তু তাই নিয়ে টু শব্দটি হয় না। কিন্তু শ্যামলীর বেলায় 1,00,000 শব্দ বাজবে। শ্যামলী জানে। শ্যামলী, জয়ন্ত, সরোজ কারুরই কাজ ঠিক গতানুগতিক ধাঁচের নয়। কারখানা ঘুরে ঘুরে কিছু বিশেষ ধরনের মেশিনপত্র পরীক্ষা করতে হয় তাদের। বলতে গেলে শ্যামলীদের শংসাপত্রের উপরই নির্ভর করে ওইসব মেশিন কলে কারখানায় ব্যবহার করা যাবে কি যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে চাকরিটা জুটিয়েছিল শ্যামলী। এখানে জয়েন করার পর ট্রেনিং নিয়ে এসেছে 6 মাসের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। যেসব কোম্পানি ওইসব যন্ত্র তৈরি করে বা সারায়, তাদের লাইসেন্স দেওয়াটাও শ্যামলীদেরই কাজের অঙ্গ। এই চাকরিতে মেয়ে খুব বেশি নেই, গোটা পশ্চিম বাংলায় মোটে জনা 6। কাজটা তথাকথিত মেইলি ধরনের নয় বলে শ্যামলীদের একটু বেশি মাত্রায় সচেতন থাকতে হয়, সমালোচনার ভয়ে, বিদ্রূপের আশঙ্কায়। শ্যামলীর বাড়িও কি শ্যামলীর এই চাকরি সহজে মেনে নিয়েছিল? শিবপ্রসাদ তখনও বেঁচে। প্রবল আপত্তি তুলেছিলেন তিনি। মেয়ে হয়ে কারখানায় কারখানায় ঘুরে কাজ করবে, এ কেমন কথা? তোর তো পেটের চিন্তা নেই, এই বেলডাঙ্গাতে থেকে অন্য কোনো চাকরি চেষ্টা কর না, কোনো স্কুল টুল। সুপ্রভারও এতটুকু সম্মতি ছিল না। একা মেয়ে কলকাতায় গিয়ে থাকবে, এই দুশ্চিন্তাতেই তিনি শিহরিত। সর্বদয়ও বুঝিয়েছিল বোনকে, নরমে গরমে যুক্তি দিয়ে, ভয় দেখিয়ে। কিন্তু শ্যামলী তখন জেদে পুড়ছে, বুকের ভেতর অহর্নিশি জ্বালা পোড়া, হেরে যাওয়ার, অপমানের। একজন পুরুষ তাকে অতি নগণ্য জীব বলে প্রতিপন্ন করতে চেয়েছে। পুরুষের জগতে গিয়েই তাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, টক্কর দিতে হবে পুরুষের সঙ্গে, প্রমাণ করতে হবে সে উপেক্ষা করার মতো প্রাণী নয়। সমকক্ষ হওয়ার জন্য কি অফিসে সর্বক্ষণ রূঢ়তার বর্ম পড়ে থাকে শ্যামলী? যাকে হাতের মুঠোয় পায় তাকে নাজেহাল করে ছাড়ে। আসলে অবিশ্বাস, সেই অবিশ্বাস, রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাস। অবিশ্বাসী বুঝি অক্টোপাসের মতো চতুর্দিক থেকে কামড়ে ধরে আছে শ্যামলীকে। এর বাইরে শ্যামলী যাবে কি করে? জয়ন্ত লোক দুটোর সঙ্গে অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। শ্যামলী টেবিলের সামনে দাঁড়ালো একটু, লঘুস্বরে বলল, কি ব্যাপার, আজ এত কাজে মন? সঙ্গে সঙ্গে শ্যামলীর ঠোঁটে বাঁকা জবাব, অন্যদিন বুঝি ফাঁকি মারি। জয়ন্ত একটু চুপ, বুঝি আঁচ করতে চাইল সহকর্মীর মেজাজটা। শ্যামলী তার ব্যাচমেট, দুজনের মোটামুটি বন্ধুত্বও আছে। তবু সে শ্যামলীর সঙ্গে বেশি রসিকতা জুড়তে ভয়ই পায়।
শ্যামলী চোখ ঘোরালো। কি হলো বললে না? আহা, সবসময় এত ক্ষেপে যাও কেন? জয়ন্ত গলা নামালো। জিতেন সরকারের কেসটা কি হলো জানো না? আবার জয়ন্ত একটু চুপ, অর্থাৎ জানে। তারপর বলল, ডেট দিলে? শ্যামলীর পলকের জন্য মনে হলো সত্যি কথাটা বলে ফেলে। হুম, জয়ন্তর সঙ্গে অজিতদার খুব মাখামাখি আছে, নির্ঘাত ফাঁস করে দেবে। শান্তভাবে বলল, হ্যাঁ, কাল। করে দাও, বোঝো তো কেসটা নিয়ে মিছিমিছি একটা ঘোট পাকছে। তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? দেখিয়েছি তো। রেজাল্ট কিছু হবে কিনা কে জানে, অপারেশনে যেতে হবে মনে হয়। আমার একটা পরামর্শ শুনবে? অপারেশনেও অস্টিওআর্থ্রাইটিস পুরোপুরি কিওর হয় না, তুমি অন্য কিছু ট্রাই করতে পারো। কীরকম? আমি একজন তিব্বতী ডাক্তারের খোঁজ পেয়েছি, হার্বাল মেডিসিন। বসে কোথায়? লেক গার্ডেন্সে। খুব ভিড় হয় এখন। আমার মেজো শালা থাকে লেক গার্ডেন্সে, ওর একটু চেনা জানা আছে। বলো তো ওকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি। দেখি কদিন, নতুন ওষুধ তো সবে শুরু হলো, দরকার হলে বলবো। অপারেশন তো আমারও ইচ্ছে নয়। বলো। জয়ন্ত প্রসঙ্গান্তরে গেল। তুমি টাকাটা কবে দিচ্ছ? কিসের টাকা? ভুলে গেলে? বললাম না সেদিন, এবার অ্যানুয়াল কনফারেন্সটা একটু বড় করে হচ্ছে, সেন্ট্রালের দুজন মিনিস্টার আসবে। আমাকে জড়াচ্ছ কেন ভাই? আমি কোনো ইউনিয়নে নেই। এ কেমন কথা? ইউনিয়নে সবাই আছে, তুমিও আছো। বিপদে আপদে ইউনিয়ন ছাড়া কে পাশে দাঁড়াবে? কে কত পাশে থাকে আমার জানা আছে। শ্যামলীর স্বর ফের কঠিন হয়ে গেছে। লাস্ট ইয়ার মেট্রো ইন্ডিয়ার সঙ্গে যখন আমার ঝামেলা হলো, কারুর তো ভাই টিকি দেখা যায়নি। ওপরতলা থেকে যা ইচ্ছে অর্ডার আসছে, তাই নিয়ে বা কে কবে কি প্রতিবাদ জানিয়েছে? জানানো হয় না? সেবার তো ডেপুটেশনও দিয়েছিলাম, লাভ হয়নি কিছু। তবু বলা তো হয়েছিল, হয়নি? শ্যামলী চুপ। তাহলে কবে দিচ্ছ টাকা? ফোর্স করলে দিয়ে দেব, তবে আমি ইউনিয়নে নেই। ওফ, তুমি না একই রকম এক বজ্ঞা রয়ে গেলে। ঠাট্টাটা ছুঁড়ে দিয়ে জয়ন্ত চলে গেল। শ্যামলী আনমনে দরজার দিকে তাকিয়ে রইল একটুক্ষণ। মনে মনে বলল, হ্যাঁ তাই, আমি এক বজ্ঞাই। এই দুনিয়াই আমাকে তেমনটা হতে শিখিয়েছে। শ্যামলী ভেবেছিল 4টে 4:30-র মধ্যে ফিরে আসবে, কিন্তু রোহন ফুড প্রোডাক্টসে কাজ সারতে অনেকটা সময় লেগে গেল আজ। কোম্পানির গাড়ি যখন শ্যামলীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, সূর্য তখন রং বদলে ফেলেছে। ফ্ল্যাটের কম্পাউন্ডে ঢুকতে ঢুকতে আঁচলে ঘাড় গলা মুছল শ্যামলী। প্রচণ্ড খাটুনি গেছে আজ, শরীর যেন আর বইছে না, পেটেও চঞ্চনি খিদে। ফ্যাক্টরিতে মিষ্টি ফিষ্টি দিয়েছিল প্রচুর, একটার বেশি রসগোল্লা মুখে তোলেনি। মিষ্টি খেতে এমনি সে ভালোবাসে না, তার উপর অত মিষ্টি দেখলে কেমন গা গুলিয়ে ওঠে। জেনে শুনে কি লোকগুলো ওভাবে আপ্যায়ন করে? কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে অবশ্য বার দুয়েক, 2 বোতল পানীয় কতক্ষণই বা থাকে পাকস্থলিতে। সিঁড়ি দিয়ে ওঠার মুখে সার সার লেটার বক্স। নিজের নাম লেখা বাক্সটা একবার খুলে দেখল শ্যামলী। রোজকার মতোই 2-4টে দরকারি বিলপত্র ছাড়া তেমন কিছু থাকে না। তবু খুলে দেখে একবার, অভ্যেস। ইলেকট্রিক বিল এসে গেছে, টেলিফোনেরটা আসবে সামনের মাসে। চিঠিপত্র যথারীতি নেই, কে বা লিখবে চিঠি তাকে? দাদা? ভাই? মাসে 2 মাসে মার খোঁজখবর নিতে মিনিট কয়েকের জন্য ফোন করে তারা। এই না শ্যামলীর কত সৌভাগ্য। ফ্ল্যাটের দরজায় এসে শ্যামলী দাঁড়িয়ে রইল একটুক্ষণ। দোতলা উঠতে কটাই বা সিঁড়ি, এটুকুতে আজকাল কেমন যেন হাঁপিয়ে ওঠে। বুকে একটা চাপা অস্বস্তি হয়।
খানিক সুস্থিত হয়ে শ্যামলী ফ্ল্যাটের বেল টিপল। ঈষৎ দুরু দুরু বুকে। মেয়েটা শেষ পর্যন্ত এসেছে তো। দরজা খুলে যেতেই বুকটা যেন চলকে উঠল। সামনে ঝুমুর। পলকের খুশিটাকে পলকে গিলে নিল শ্যামলী। ঢুকে চটি ছাড়তে ছাড়তে নিরুত্তাপ গলা জিজ্ঞেস করল, কখন এলে? ঝুমুর আলগা হাসল। 4:30। লালগোলায় এলে? হ্যাঁ, ট্রেন লেট ছিল একটু। এসে খাওয়া দাওয়া করেছ? শিয়ালদায় খেয়েছিলাম। বাবা ওখানে রিফ্রেশমেন্ট রুমে নিয়ে গিয়ে। হিমাংশুই মেয়েকে পৌঁছাতে এসেছে তাহলে? আজই কি ফিরে যাবে বহরমপুর, নাকি কলকাতাতে কদিন আস্তানা গাড়বে? হুম, তাহলে মেয়েকে এখানে ছেড়ে দেবে কেন? শ্যামলী কোনো প্রশ্ন করল না। বলল, আমি কিন্তু তোমার খাওয়ার ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম। জানি তো, আমি আসার পর থেকে দিদার খাও খাও চলছে। দিদা কি করছে? জপে বসেছে। ও। শ্যামলী আর কথা খুঁজে পেল না। বাথরুম ঘুরে এসে বসল ফালি ড্রয়িং স্পেসটায়। দরজার সামনের এই ছোট্ট পরিসরটুকুই এ ফ্ল্যাটের বসার জায়গা। বেতের চেয়ার টেবিল শোভিত। ঝুমুর ফ্যান চালিয়ে দিয়েছে। আলগোছে প্রশ্ন করল, খুব গরম আজ, তাই না? শ্যামলী ঘাড় নাড়ল। একদম বাতাস নেই। তুমি চান করবে না? করব, একটু ঠান্ডা হয়ে নেই। শরবত খাবে লেবু চিনি দিয়ে? না, 1 কাপ চা পেলে ভালো হতো। ঝুঁকে রান্নাঘরের দিকে দেখল শ্যামলী। রেবা আছে? মানে তোমার রান্নার লোক? এই তো একটু আগে গেল। আমি করে দেব চা? তুমি পারবে? ঝুমুর হেসে ফেলল। অত অলবড্ডি নই মা, বাড়িতে চা করি। করো তবে। শ্যামলী তবু সামান্য দ্বিধাগ্রস্ত। সাবধানে গ্যাস জেলো, আমার ডান দিকের বার্নারটা গন্ডগোল করে। তোমার তো লিকার চা, অল্প চিনি। মেয়ের মনে আছে? শ্যামলীর ভালোই লাগলো একটু। ঝুমুর সরে যেতে শ্যামলী উঠে নিজের ঘরে এলো। এ ঘরে একখানা খাট পাতা আছে বটে, তবে রাতে সে সাধারণত সুপ্রভার ঘরে গিয়ে শোয়। রাতভর মাকে একা ফেলে রাখতে তার ভরসা হয় না। রাতে বারবার ওঠেন সুপ্রভা। একবার পড়ে টরে গেলেই চিত্তির। বড় আলমারিটা খুলে ভেতরে ঘড়ি ব্যাগ রাখল শ্যামলী। ফের আলমারি লক করে চাবি গুজে রাখল তোশকের নিচে। বাড়িতে এখন বাইরে লোক নেই, তবু চাবি রাখার সময়ে এদিক ওদিক তাকিয়ে নিল। এও অভ্যেস। কাউকে বিশ্বাস না করাটা তো মজ্জায় মিশে গেছে। পায়ে পায়ে শ্যামলী এবার পাশের ঘরে। সুপ্রভা বিছানায়, বাজুতে হেলান, হাতে রুদ্রাক্ষের মালা, চক্ষু অর্ধ নিমিলিত। শ্যামলী গলা খাঁকারি দিল। চোখ পুরো খুলে গেছে সুপ্রভার। জপের মালা ছুঁয়ে থাকা আঙুল স্থির, মুখে কান এঁটো করা হাসি। নাতনির আগমনে ভারী পুলক জেগেছে দিদিমার। শ্যামলী কেজো গলা জিজ্ঞেস করল, ওষুধ খেয়েছ ঠিক ঠিক? জপের মাঝে কথা বলতে নেই। সুপ্রভার ঠক করে ঘাড় নাড়লেন। ব্যথা কেমন? ওপর নিচে মাথা নাড়ল, মানে আছে। রেবা হট ওয়াটার ব্যাগ দিয়ে গেছে? এবার দুপাশে ঘাড় নড়ছে, অর্থাৎ না। কেন দেয়নি? এবার হাত, চোখ, মুখ সব একসঙ্গে চঞ্চল। মার এসব সাইন ল্যাঙ্গুয়েজ শ্যামলী ভালোই বোঝে। বড্ড গরম বলে গরম জলের ব্যাগ নেননি সুপ্রভা। রেবার কোনো দোষ নেই, সে দিতে চেয়েছিল, তিনিই বারণ করেছেন। মাকে নিয়ে চলা সত্যি অসম্ভব। ডাক্তার টানা 3 মাস এখন শেক নিতে বলেছে, কমপক্ষে দিনে 2 বার। ব্যথায় কাতর না হলে মা সব সময় এই চিকিৎসাটি ফাঁকি দিতে চায়। অন্য সময় হলে শ্যামলী ঝেঁঝে উঠত, এখন ঠিক ততটা বিরক্তি এলো না গলায়।
হাত উল্টে বলল, বুঝবে ঠেলা, নাতনির সামনেই ব্যথায় কাতরাবে। সুপ্রভার হিলদোল নেই, হাসছেন। কথা না বাড়িয়ে শ্যামলী নিঃসাড়ে রান্নাঘরের দরজায়। মেয়েকে দেখছে চুরি করে। ঝুমুর যেন হঠাৎই অনেকটা বড় হয়ে গেছে এই 1 বছরে। কি সুন্দর চুল হয়েছে মেয়েটার। সামান্য কোকড়ার থোকা থোকা চুল কাঁধ ছাপিয়ে নেমে এসেছে পিঠের মাঝামাঝি। শরীরও দিব্যি ভরভরন্ত। সালোয়ার কামিজের ওড়না কাঁধে কেমন ঝুলিয়েছে দেখো, যেন এক যুবতী কন্যে। গায়ের রং অসম্ভব ফর্সা, দুধে আলতায় মেশানো। একেবারে ঠাকুরমার গাত্রবর্ণটি পেয়েছে ঝুমুর। চোখ, নাক, মুখ টানা টানা, বাপের মতো। ঠোঁটের কাজটাই যায় একটু উঁচু উঁচু, এটুকুই শুধু মার। গভীর মনোযোগে চা বানাচ্ছে ঝুমুর। পরিপাটি করে কাপে চিনি দিল, লিকার ঢালছে। অতি মৃদুস্বরে গান গাইছে গুনগুন। কাপে চামচ নাড়তে নাড়তে হঠাৎই ঘাড় ঘোরালো ঝুমুর। বিস্মিত স্বরে বলল, তুমি? ধরা পড়ে যাওয়া মুখে হাসল শ্যামলী। না, একটু জল খাবো। ও, ফ্রিজের জল খাবে না এমনি জল? তোমায় ব্যস্ত হতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। জল খেয়ে চা নিয়ে শ্যামলী সুপ্রভার ঘরে এলো, সঙ্গে সঙ্গে ঝুমুরও। সুপ্রভার জপ তপের পালা শেষ। রঙ্গরসিকতা চলছে নাতনির সঙ্গে। কি রে ঝুমি, তোর বহরমপুরের খবর টবর কিছু বল। ঝুমুর আড়ষ্ট জবাব দিল, বহরমপুরের আর কি খবর, বহরমপুর বহরমপুরের মতোই আছে। সে খবর কে জানতে চায়, আসল খবর বল। আসল খবর আবার কি? বড় হয়েছিস, যৌবন এসে গেছে, কোনো স্পেশাল ছেলে বন্ধুটন্ধু হলো? ঝুমুর যেন আরও আড়ষ্ট হয়ে গেল। শ্যামলীকে আর চোখে দেখে নিয়ে বলল, আহ দিদা, তুমি যে কি বলো না। ও, মার সামনে বলতে বুঝি লজ্জা হচ্ছে। এই খুকু, তুই যা তো এখান থেকে, আমরা দুটিতে খানিক মনের প্রাণের কথা বলি। শ্যামলীও যেন সরে যেতে পারলে বাঁচে। মেয়ের আগমন বার্তা শুনে নিজেকে সে যথাসম্ভব উদাসীন রাখার চেষ্টা করেছিল। মেয়েকে দেখার পর নির্লিপ্তিটা টাল খেয়ে যাচ্ছে, তবু একটা অসহজ ভাব তো রয়ে যায়। শুঁয়োপোকার মতো নড়াচড়া করে বুকে। স্নানে চলে গেল শ্যামলী। মোটামুটি তরতাজা হয়ে বেরিয়ে দেখল সুপ্রভা ঝুমুরের মনের প্রাণের কথা শেষ। সুপ্রভা নিজের ঘরে টিভি চালিয়ে সিরিয়াল দেখছেন। ঝুমুর ড্রয়িং স্পেসে একা বসে ম্যাগাজিন উল্টোচ্ছে ঝুমুর। শ্যামলী ব্যস্ত হল, ওমা তুমি এখানে কেন, টিভি দেখছ না? ঝুমুর নাক সিটকল, আমার বাংলা সিরিয়াল ভালো লাগে না। অন্য কিছু তো দেখতে পারো, দিদাকে বলে চ্যানেল ঘুরিয়ে দাও। না না থাক, দিদা দেখছে, আমাকে এবার পড়তে বসতে হবে। ও হ্যাঁ, তোমার পরীক্ষা তো পরশু, তাই না? হ্যাঁ, বাবা বলল একদিন আগেই যাও, থিতু হয়ে পরীক্ষা দিতে পারবে। তোমার সিট ফোর্ট উইলিয়ামস স্কুলে পড়েছে বলেছিলে না? হ্যাঁ, চেনো স্কুলটা? ওই তো হেস্টিংসে, যেতে আসতে দেখেছি। পরশু আমার সঙ্গে একটু যাবে? শ্যামলী চুলে চিরুনি চালাচ্ছিল, হাত থেমে গেল। অস্ফুটে বলল, তোমার বাবা? বাবা তো ফিরে গেল, 5টা কত যেন ট্রেন। ও, তো যাবে আমার সঙ্গে, অসুবিধে কি আছে? তোমার তো একদিনই পরীক্ষা। ঝুমুর ঘাড় নাড়ল। শ্যামলী একটু চুপ করে রইল। তারপর হঠাৎই প্রশ্নটা করে ফেলেছে, তোমার বাবা কি আবার তোমায় ফিরিয়ে নিতে যাওয়ার দিন আসবে? বাবা আর আসবে না। পিসি সামনের মঙ্গলবার বহরমপুর যাচ্ছে, আমি পিসির সঙ্গে চলে যাব। শ্যামলীর মুখ ফসকে বেরিয়ে গেল, তা তুমি এবার পিসির বাড়ি উঠলে না যে বড়? ঝুমুর যেন থতমত খেয়ে গেল। হাঁ করে একটু দেখল শ্যামলীকে,
তারপর পাল্টা প্রশ্ন করেছে, আমি এসেছি বলে কি তোমার অসুবিধে হয়েছে? শ্যামলী বুঝতে পারল ও কথা বলাটা ভুল হয়ে গেছে। ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিকভাবে কথা বলতে পারে না বলেই তো অনেকে তাকে ভুল বোঝে। তাড়াতাড়ি ঢোক গিলে বলল, আমার আর কিসের অসুবিধে? আমি তোমার কথা ভেবেই বলছিলাম, এটাও তো তোমারই বাড়ি, তুমি যখন খুশি এসে থাকতে পারো। কিন্তু তুমি তো এত ছোট্ট জায়গা থেকে অভ্যস্ত নও। বহরমপুরে তোমাদের বাড়ি কত বড়, এমনকি তোমার কাকা পিসিদের বাড়িও কত ছড়ানো ছেটানো। তোমার এখানে অসুবিধা হতেই পারে। ঝুমুরের দৃষ্টি পলকের জন্য শ্যামলীতে স্থির। কি যেন দেখছে, দেখছে না বুঝতে চাইছে। ঠোঁটে হাসি ফুটে উঠল। ফ্ল্যাটটা ছোট কোথায়, দুটো ঘর, বাথরুম, ব্যালকনি, খাওয়ার জায়গা, বসার জায়গা সবই তো আছে। ধুস, ঘর কোথায়, খুপড়ি তো 10x12, 11x12। ব্যালকনিটা এত সরু, দুটো টব পাশাপাশি রাখলে জুড়ে যায়। কত সাইজ ফ্ল্যাটটার? কে জানে কত। প্রমোটার তো বলেছিল 630 স্কোয়ার ফিট। আমার হিসেবে অত আসে না। এই ফ্ল্যাটে 4.5 লাখ টাকা দাম হয়। ঝুমুর আবার একটু দেখল শ্যামলীকে। তুমি লোন করে কিনেছ না মা? নইলে অত টাকা একসঙ্গে পাবো কোত্থেকে? হিসেব করে দেখেছিলাম মাসে মাসে 2-2.5 হাজার টাকা ভাড়া গোনা চেয়ে কষ্টে শিষ্টে 3,500 টাকা করে কাটাতে পারলে মাথার উপর নিজস্ব একটা ছাদ হয়ে যাবে। জায়গাটা তখন খুব পছন্দ হয়ে গেল। দিব্যি খোলামেলা, সামনেই বাইপাস কানেক্টর। বটেই তো, খুব ভালো করেছ। সব থেকে বড় কথা, সাহস করে কিনে ফেলেছ তো। কথাটা ঠং করে লাগলো কানে। বেসুরো বাজনার মতো নয়, সুমধুর ঘণ্টাধ্বনির মতো। বেশ প্রাপ্তবয়স্কদের মতো কথা বলছে তো ঝুমুর। কিন্তু তার ফ্ল্যাট কেনার সাহসটা কি মন থেকে প্রশংসা করল মেয়ে, নাকি ভবিষ্যতের জন্য তার আরেকটা প্রপার্টি হয়েছে এই ভেবেই উল্লসিত মনে মনে? ছি ছি, এত সংশয়! শ্যামলী কড়া ধমক দিল নিজেকে। তোর মনটা সত্যিই বড় ছোট হয়ে গেছে রে শ্যামলী। কখনো কখনো রাতে এ বাড়িতে থাকলে সুপ্রভার কাছে শোয় ঝুমুর। শ্যামলী তখন আপন কক্ষের একক শয্যায়। ঝুমুরের সে 13 বছর বয়স থেকেই এরকম ব্যবস্থা চলে আসছে। সুপ্রভার পাশে শুতে ঝুমুর যতটা স্বচ্ছন্দ, শ্যামলীর পাশে ততটা নয়। অনেক রাত অবধি দিদা নাতনির কলকল খিলখিল চলে, শুনতে পায় শ্যামলী। এবারই প্রথম অন্যরকম আয়োজন। রাত জেগে পড়বে বলে ঝুমুর শ্যামলীর ঘরটা চেয়ে নিল আজ। শ্যামলীর সিঙ্গেল বেড খাটে বই খাতা ছড়িয়ে বসেছে। এ ঘরে আজ ঘুম আসছিল না শ্যামলীর। আশ্চর্য, এত ক্লান্তি ছিল শরীরে, তবু নিদ্রা কই। সুপ্রভাকে খাওয়ার আগে একটা ঘুমের ওষুধ দেওয়া হয়। তিনি এখন তামাটে তন্দ্রায়। শ্যামলী বিছানায় এপাশ ওপাশ করছিল। মেয়েটা ও ঘরে একা একা পড়াশুনো করছে। পাশে গিয়ে বসবে কি? মায়েদের কি বসতে হয়? কফি দুধ কিছু দিয়ে আসবে কি মেয়েকে? মায়েদের কি দিতে হয়? তখন বেশি খেলো না মেয়েটা, মাত্র 2টো রুটি আর মুরগি ঝোল। বেশি রাতে খিদে পেতে পারে ঝুমুরের। ফ্রিজে সন্দেশ রাখা আছে, জিজ্ঞেস করে আসবে খাবে কি না। মায়েরা কি জিজ্ঞেস করে? একটু অস্থির হয়েই শ্যামলী বিছানা ছাড়ল এক সময়ে। পাশের ঘরে গিয়ে চক্ষু স্থির। ওমা, পড়বে কি? মেয়ে তো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। কেমন অদ্ভুতভাবে শুয়ে আছে দেখো। একটা পা ঝুলছে খাটের বাইরে, হাত কেতরে আছে, মাথায় বালিশ নেই। মায়েরা কি করে এখন? ঠিকভাবে মেয়েকে শুয়ে দেয়? বিছানায় 6 টাকার খাতা বইগুলো গুছিয়ে তুলল শ্যামলী, রাখল ড্রেসিং টেবিলে। ওনাখানা টেনে নিয়ে পাট করে রাখল আলনায়।
মেয়েকে সন্তর্পণে ঠেলে শুয়ে দিল বিছানার মধ্যিখানি। বালিশে মাথা তুলে দিল। করে উঠল ঝুমুর। কে একটা আঁকড়ে ধরতে চাইল। পাশ বালিশ খুঁজছে নাকি? এনে দেবে ও ঘর থেকে ছোট পাশ বালিশটা? নিনিমেষে মেয়ের মুখপানে তাকিয়ে আছে শ্যামলী। নিষ্পাপ মুখে কি অপরূপ শোভা! মায়া জাগে বড়। মেয়েকে একটু আদর করতে ইচ্ছে করছে, হাত রাখতে ইচ্ছে করছে মেয়ের মাথায়। রাখবে? যদি মেয়ে জেগে ওঠে, যদি ভাবে এটা মায়ের আহ্লাদীপনা। নিয়তির কি ঠাট্টা! এই মেয়ে তার একান্ত আপন হতে পারত, অথচ হল না। গর্ভে বহন করল শ্যামলী, প্রসব বেদনা সহ্য করল শ্যামলী, অথচ মেয়ে হিমাংশুর হয়ে গেল। আইন আদালত তাই তো বলল। কোনটা নিয়তির বড় ঠাট্টা? মেয়ের পর হয়ে যাওয়া, নাকি হিমাংশুর সঙ্গে শ্যামলীর বিয়ে হওয়াটা? আলোটা নিভিয়ে শ্যামলী ব্যালকনিতে এসে দাঁড়াল। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, মেঘের গায়ে লালচে আভা। আধখানা চাঁদ মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ হঠাৎ জেগে উঠছে এক আধটা নক্ষত্র, বিষণ্ণ স্মৃতির মতো। হিমাংশুর সঙ্গে শ্যামলীর বিয়ের যোগাযোগটাই তো হয়েছিল বেশ অদ্ভুতভাবে। বেলডাঙায় একটা ওষুধের দোকান ছিল শ্যামলীর বাবার। ছোট কিন্তু মোটামুটি চালু ব্যবসা। দোকান চালিয়েই বেলডাঙাতে একটা বাড়ি তুলে নিয়েছিলেন শিবপ্রসাদ। বেলডাঙার লাগোয়া খানপুর গ্রামে শ্যামলীদের আদি বাড়ি। সেখানে শিবপ্রসাদের কিছু জমি জিরে তো ছিল। কাজে কর্মে প্রায়শই বহরমপুর ছুটতে হতো শিবপ্রসাদকে। কখনো বা ডিস্ট্রিবিউটরের ঘরে, কখনো বা ব্যাংক, কখনো আদালত। বহরমপুরেই তার সীতেশ হালদারের সঙ্গে আলাপ, কর্মসূত্রে। মুর্শিদাবাদ গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন সীতেশ। মোটামুটি অবস্থা। টাউনে নিজস্ব বাড়ি আছে, কথাবার্তায় একটু চালবাজ টাইপ। চরিত্রেরও দোষ ছিল সীতেশের, উদ্দাম জুয়া খেলতেন। হিমাংশু সেই সীতেশ হালদারের বড় ছেলে। হিমাংশু তখন সবে ল পাস করে প্র্যাকটিস শুরু করেছে বহরমপুর কোর্টে। বিয়ের কথাবার্তাও চলছে। হিমাংশুকে দেখেই ভারী মনে ধরেছিল শিবপ্রসাদের। টকবগে জোয়ান, সুপুরুষ চেহারা, অমায়িক স্বভাব। এমন ছেলেকে জামাই করতে কার না সাধ যায়। কিন্তু কোন মুখে শ্যামলীর সঙ্গে বিয়ের কথা পারবেন শিবপ্রসাদ? তার ওই একটিমাত্র মেয়ে বটে, কিন্তু মেয়েটা যে দেখতে মোটেই ভালো নয়। একেবারে বাপমুখো চেহারা, থ্যাবড়া নাক, উঁচু উঁচু দাঁত, পুরু ঠোঁট, গায়ের রংটিও যথেষ্ট কালো। এক কথায় যাকে কুরূপা বলে, শ্যামলী তো তাই। মনের বাসনা মনেই রেখে দিয়েছিলেন শিবপ্রসাদ। কিন্তু আকাশ থেকে একদিন একটা সুযোগ খসে পড়ল। ব্যাংকে একটা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন সীতেশ। তহবিল তছরূপের ব্যাপার। প্রায় $1,02,000 হিসেব নেই। সীতেশের চাকরি প্রায় যায়। শ্রীঘর বাস অনিবার্য। শিবপ্রসাদই তখন প্রায় বাঁচালেন সীতেশকে। ব্যাংক ম্যানেজারের সঙ্গে শিবপ্রসাদের হৃদ্যতা ছিল। তিনি মাঝে দাঁড়িয়ে বললেন, টাকাটা সীতেশ দিয়ে দেবেন, কিন্তু ঘটনাটা যেন চাপা পড়ে যায়। নিজেই টাকাটা জোগাড় করে সীতেশকে দিয়েছিলেন শিবপ্রসাদ। শর্ত ছিল একটাই, আমার মেয়েটাকে আপনার ঘরে নিতে হবে। মানসম্মান বাঁচাতে সীতেশের ওই শর্ত মানা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন। এক শুভ লগ্নে বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, শুভ লগ্নই। অন্তত শিবপ্রসাদ সীতেশের তখন সেরকমটাই মনে হয়েছিল। শ্যামলীর তখন 19 বছর বয়স। সবে হায়ার সেকেন্ডারি টপকে কলেজে ঢুকেছে। এমন লোভনীয় পাত্র তার কপালে জুটেছে জেনে সেও তখন আনন্দে আত্মহারা। ভুল ভাঙল ফুলশয্যার রাতেই। হিমাংশু তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল
শ্যামলীকে তার আদৌ পছন্দ হয়নি। নেহাত বাবার মুখ রক্ষা করতে সে বিয়েতে বসতে বাধ্য হয়েছে। প্রথম 2-4 মাস তাও শ্যামলীর শরীরটা নিয়ে ঘাটাঘাটি করেছিল হিমাংশু। অন্ধকার বিছানায় উঁচু দাঁত, থ্যাবড়া নাকের সঙ্গে স্বর্গের অপ্সরীদের কী বা তফাত। ক্রমশ সেই মোহটুকুও কেটে গেল। সেই দিনগুলো এখনো যেন নোংরা পাকের মতো লেগে আছে গায়ে। উফ, ভাবলেই এখনো গা ঘিনঘিন করে ওঠে শ্যামলীর। কি অপমান, কি অপমান! বন্ধুর বিয়েতে শ্যামলীকে সঙ্গে নিয়ে গেল না হিমাংশু। কি না, এমন বউ নিয়ে লোক সমাজে যেতে তার লজ্জা করে। রাত দুপুর অবধি ফিরি না কেন? কেন ফিরব? আয়নায় নিজের মুখটা দেখেছ? গাইয়া মেয়ে ছেলে, কি কথা বলবো তোমার সঙ্গে? বাপ কটা টাকা দিয়ে আমার মাথা কিনে নেয়নি, পাছায় লাথি মেরে তাড়িয়ে দেব। হ্যাঁ, এরকমই ভাষা ছিল হিমাংশুর। বাইরের জগতে যে রূপবান, গুণবান, অমায়িক, ঘরে যে থাকে সেই বোঝে ঘরের মানুষ কি চিজ। তবে হ্যাঁ, শ্যামলীও বেশি দিন মুখ বুজে থাকেনি। রূপ না থাক, সে তো আর ভিখিরি বাড়ির মেয়ে নয়। কেন পড়ে পড়ে সহ্য করবে লাঞ্ছনা? সেও তাল দিয়ে কটু কাটিব্য করে গেছে হিমাংশুকে, চেঁচিয়ে পাড়া মাত করেছে। শ্বশুর শাশুড়ি তখন ভোল পাল্টে ফেলেছেন, অতীত ভুলে গেছেন। তাদের তখন কি উপদেশের বহর! কি করবে বৌমা, রূপ না থাকলে গুণ দিয়ে পুরুষের মন জয় করতে হয়। তুমি সারাক্ষণ মুখের উপর অত চোপা করলে তার মন তো বিষিয়ে যাবেই। দেবাংশু পর্যন্ত বলতো, মেনে নাও বৌদি, মানিয়ে নাও। দাদা এখানকার হিরো মানুষ, তাকে সবসময় ছোট করো না। রুমা আবার সান্ত্বনা দিত অন্য কায়দায়, একটা বাচ্চা কাচ্চা হয়ে যাক, দেখবে দাদা ঠিক ঠান্ডা হয়ে যাবে। ভুটু হওয়ার আগে অবধি আমার বরটাও তো কেমন উড়ু উড়ু ছিল, কিন্তু এখন কেমন সংসারী হয়ে গেছে বলো। মেয়ে হওয়ার পরও কি শ্যামলীর ভাগ্যের চাকা ঘুরল? ছাই। উল্টে আরও খারাপ খারাপ টিপ্পনি। মেয়ের আমার কপাল ভালো, মায়ের রূপ পায়নি। মেয়েকে তেল মাখিয়ে আমার রোদ্দুরে ফেলে রেখেছ কেন? তোমার মতো কেলে কুষ্টি বানাতে চাও? বাচ্চা বিয়ে এমন কিছু মাথা কিনে নাওনি, না পোষায় তো বলে দিয়েছি, মানে মানে কেটে পড়ো। আরও কত রকম ভাবে যে অসম্মান করেছে হিমাংশু, তার কি কোনো লেখাজোকা আছে? বাড়িতে কুকুর বেড়াল পুষলেও মানুষের মায়া পড়ে। শ্যামলীর প্রতি হিমাংশুর কি সেইটুকু মায়াও ছিল? মনে হয় না। শ্যামলীও অবশ্য কুকুর বেড়ালের মতো ক্রমাগত আছড়ে গেছে হিমাংশুকে। কেন আছড়াবে না? সে কি ঘাস, ইট, পাথর, প্রাণহীন চেতনাহীন একটি জড়বস্তু? তবে জীবন ভারী বিচিত্র। প্রেমহীন, পরস্পরের প্রতি সহানুভূতিহীন মানুষও দিব্যি দিনের পর দিন পাশাপাশি বাস করে যায়, ক্ষত বিক্ষত হয়েও বেঁচে থাকে, পাশাপাশি ঘুমোয়, সাংসারিক কথাবার্তা বলে, মাঝে মাঝে গভীর রাতে জীবজন্তুর মতো মিলিতও হয়। আবার কখনো কখনো হঠাৎ এক বিধ্বংসী ঝড় এসে সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দেয়। কিংবা হয়তো ঠিক তাও নয়, ধিকি ধিকি তুষের আগুন যা রোজই জ্বলে, রোজই পোড়ায় পরস্পরকে, সেই আগুন থেকেই হঠাৎ একদিন একটি স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে সৃষ্টি করে দাবানল, পুড়ে ছারখার হয়ে যায় শুকনো সম্পর্কটা। শ্যামলীর এখনও দিনটার কথা মনে আছে। ইংরেজি নববর্ষ। হিমাংশু পিকনিকে গিয়েছিল বন্ধুবান্ধবদের সঙ্গে। ফিরল প্রায় মাঝরাতে। যথেষ্ট মদ্যপান করেছে, পা রীতিমতো টলছে। ঘরে ঢুকেই তার কি উচ্ছ্বাস! আহা হা হা, রঞ্জনা কি অপূর্ব গান গাইল, কি মিঠে গলা! 1.5 বছরের ঘুমন্ত ঝুমুরকে পাশে নিয়ে শ্যামলী তখন পুরো জেগে। প্রথমটা সে চুপচাপই শুনছিল,
বার কয়েক স্তুতি বাক্য শোনার পর দপ করে জ্বলে উঠল। তা ফেরার কি দরকার ছিল? তার গান শুনে রাতটা কাটাতে পারতে। হিমাংশু চোখ ছোট করে তাকালো। কোথায় কিভাবে রাত কাটাবো তুমি বলে দেবে? বটেই তো, তুমি বাইজি বাড়ি থাকবে না বন্ধুর বউয়ের সঙ্গে গা ঘষাঘষি করবে সে তো তোমার ব্যাপার। কি, রঞ্জনাকে বাইজি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। রঞ্জনা সম্পর্কে আর একটা কথা বললে আমি তোমার জিভ ছিঁড়ে নেব। তুমি তার পায়ের নখের যোগ্য নও। শ্যামলীও মাথা ঠিক রাখতে পারল না, বলে বসল, জোর আসনেই চলেছে বুঝি? পাগলের মতো দাপাদাপি করছিল। পাল্লা দিয়ে শ্যামলীও। রাত দুপুরে সে এক বৈরী কাণ্ড। নেশার ঝোঁকে শ্যামলীর গলা টিপে ধরতে এসেছিল হিমাংশু। নিজেকে ছাড়াতে গিয়ে হিমাংশুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল শ্যামলী। তারপরে অঘটনটা ঘটল। খাটের কোণায় ধাক্কা খেয়ে মাথা ফেটে গেল হিমাংশুর। গলগল রক্ত বেরুচ্ছে। ব্যাস, হিমাংশু তো ছিলই, শ্বশুর শাশুড়িও জো পেয়ে গেল। ঢাকের বায়া হয়ে আসরে নেমে পড়ল শ্বশুর শাশুড়ি। চতুর্দিকে রটে গেল হিমাংশুকে নাকি খুন করতে গিয়েছিল শ্যামলী। একটা অর্ধশিক্ষিত কুৎসিত গ্রাম্য মেয়েকে তারা ঘরের বউ করে এনেছিল, সেই কিনা সে সেই আচরণ করল। জমি তৈরি হয়ে গেল। এরপর শ্যামলীকে গলা ধাক্কা দেওয়া কি এমন ব্যাপার? মেয়েটাকে পর্যন্ত নিয়ে আসতে দেয়নি নিষ্ঠুরের দল। শিবপ্রসাদ গিয়ে হাতে পায়ে ধরেছেন, তবুও না। শেষ পর্যন্ত শ্যামলীকে আদালতে শরণাপন্ন হতে হয়েছিল। তখনকার মতো মামলা জিতে মেয়েকে সে কাছে পেল বটে, রাখতে পারল না। হিমাংশু তখন এক অদ্ভুত প্যাঁচ খেলেছিল। কিছুতেই শ্যামলীকে ডিভোর্সের মামলা করতে দেয়নি তখন। বরং মাঝে মাঝে সে বেলডাঙায় আসত, মেয়ের সঙ্গে সময় কাটাত। শ্যামলীকেও আভাস ইঙ্গিতে বোঝাতো সে একটা মিটমাটি চায়। নেহাত তার বাবা মা রাজি হচ্ছে না তাই। মেয়ের 5 বছর পুড়তে না পুড়তে হিমাংশু স্বরূপে বিকশিত হল। নিজেই আদালতে মামলা আনল বিচ্ছেদের। কারি কারি সাক্ষী এনে প্রমাণ করে দিল শ্যামলী নাকি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। তাছাড়া মেয়েকে মানুষ করার মতো আর্থিক সামর্থ্য তার নেই, কারণ সে তখনও কোনো চাকরি করে না। অতএব কন্যা প্রতিপালনের ভার হিমাংশুরই প্রাপ্য। আশ্চর্য, মেয়েও তখন বলেছিল সে মায়ের কাছে নয়, বাবার কাছে থাকতে চায়। কতবার আর আদালতে ছুটবে শ্যামলী? তাও আবার সেই আদালতে যেখানে সর্বত্র হিমাংশুর জাল বেছানো। মেয়েকে হারিয়ে শোকে দুঃখে পাগল হয় স্বাভাবিক ছিল শ্যামলীর। কিন্তু কথায় বলে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। শ্যামলী পাগল হয়নি, পাথরই হয়েছিল। আবেগের টুটি টিপে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াতে চেয়েছিল শ্যামলী। বেলডাঙায় ফিরে এসেই শুরু করেছিল পড়াশোনা। ডিভোর্সের আগে গ্র্যাজুয়েশন করে ফেলেছিল। মেয়েকে পাকাপাকিভাবে হারানোর পরে শুরু হলো তার চাকরির চেষ্টা, মরিয়া হয়ে, বাবা মা কারোর বাধা না মেনে। যারা তার সুখ কিনতে গিয়ে তাকে আগুনে পুড়িয়েছে, কেন সে তাদের উপর ফের নির্ভরশীল হবে? হিমাংশু অবশ্য আইন মেনে চলেছে বরাবরই। আইন মানে আদালতের রায়ের বয়ানটুকু। নিয়ম করে 1-8 মাস অন্তর অন্তর মেয়েকে পাঠিয়েছে বেলডাঙায়। শ্যামলী চাকরি করতে কলকাতায় চলে আসার পর বছরে 1-8 বার মেয়েকে নিয়ে আসতো দেবাংশু কিংবা ঝুমার বাড়ি। সেখান থেকে একটা রাত্রির হয়তো শ্যামলীর জন্য বরাদ্দ। তার বেশি আর কিছুতেই মুঠোটি আলগা করবে না হিমাংশু, শত অনুরোধ উপরোধেও না। ঝুমুরেরও কি তেমন টান ছিল কোনোদিন শ্যামলীর প্রতি? ঝুমুরেরও কি তেমন টান ছিল কোনোদিন শ্যামলীর প্রতি? দিদার কাছে ঝুমুরটা অনেক সহজ, কিন্তু কিভাবে যেন মার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে।
তুচ্ছ আলাপনের সময়ও মনে হয় আড়াল থেকে সুতো টানছে কোনো অদৃশ্য বাজিকর। পুতুলের মতো ঠোঁট নড়ছে ঝুমুরের। এবার কি ঝুমুর একটু অন্যরকম? চাঁদ এখন পুরোপুরি মেঘের আড়ালে। বাতাস হঠাৎই নিথর। একটা ঝড় বৃষ্টি হয়তো নামলেও নামতে পারে। শ্যামলী বিড়বিড় করে বলল, নামুক, নামুক, একটু অন্তত শীতল হোক পৃথিবীটা। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটু উপন্যাস শ্যামলী। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।